183 আচ্ছা 183 পৃষ্ঠা তাহলে বের করো। হ্যাঁ 183 সবার কি 183 হচ্ছে? সমস্যা নেই এটা ইজি হ্যাঁ দেখো রক্তকণিকা বা লিউকোসাইট। আচ্ছা কত ক্লাসের একটু রিক্যাপ করতে হবে। ও আচ্ছা ঝালাই পর্ব শুরু করলে ভালো হয়। পূর্ব পাঠ আচ্ছা এর আগের গুলা শোনো, এর আগের গুলা তেমন কঠিন কিছু না। হ্যাঁ ইউটিউবে একটু দেখো, আমি তো ক্লাস তো দিয়ে দিচ্ছি প্রতিদিন। তো আগের গুলা বোঝার মতো তেমন কিছু নাই। আমরা রক্ত শুরু করছিলাম। হ্যাঁ আমরা জানি রক্তের মেইন দুইটা উপাদান, একটা প্লাজমা বা রক্তরস, তাই না, আর একটা হলো কণিকা। তো আমরা তো জানি যে কণিকা মানে আসলে তিন ধরনের কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুজ কণিকা। তো এখন এরকম কোশ্চেন যদি হয় যে রক্ত কণিকা গুলাকে রক্তকোষ আমরা বাংলায় কিন্তু বলি না, তাই না, আমরা কণিকা বলছি। আমরা কিন্তু হচ্ছে যে রক্তকোষ বলছি না, সাধারণভাবে আমরা কিন্তু তাই বলি, তাই না, আমরা হচ্ছে যে কণিকা বলি। এটা একটা ক্ষয়ের জন্য কোশ্চেন আসতে পারে। তাহলে বলবো যে আসলে কোষের সাথে এদের বৈশিষ্ট্যটা সেভাবে মিলে না। যেমন কোষ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থেকে সে সেল ডিভিশন করতে পারে নির্দিষ্ট জায়গায় থেকে, কিন্তু কণিকাগুলো কিন্তু এরকম নির্দিষ্ট জায়গায় থেকে সেল ডিভিশন করতে পারে না। যেমন লোহিত কণিকার ওর তো নিউক্লিয়াসই নাই, তাই না। তো যেহেতু ওর নিউক্লিয়াস নাই সেই জন্য কিন্তু ওখানে প্রচুর পরিমাণে এটিপি থাকে। যখন অস্থিমজ্জা থেকে তৈরি হয়, এই যে অস্থিমজ্জার কথা জানো, তাই না, প্রাণের দিকে যে হাড়গুলা এইখান থেকে তৈরি হয়। আরেকটা কথা বলেছিলাম যে লোহিত কণিকা কেন হলো দ্বি অবতল। এখন এটা যদি ক্ষয়ের জন্য আছে যে লোহিত কণিকা কেন দ্বি অবতল, আমরা জানি দ্বি অবতল মানে কি, এদিকে একটু অবতল এরকম আর এরকম, তাই না। তাহলে এই যে দ্বি অবতল মানে দুই দিকটাই ভিতরে চাপা, এটা একটা ক্ষয়ের জন্য আসতে পারে যে কেন হলো লোহিত কণিকা দ্বি অবতল, তাই না। তাহলে আমরা হ্যাঁ দ্বি অবতল কেন, এটা একটা কোশ্চেন যদি হয় যে লোহিত কণিকা দ্বি অবতল কেন, বলো তো কার মনে আছে। হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ যে হ্যাঁ মন খারাপ করে চলে গেছে না। হ্যাঁ এই যে ঘটনাটা আসলে এ তো ছিল এরকম, ঠিক না, পুরোপুরি গোল গোল ছিল, কিন্তু অস্থিমজ্জার যে ছিল অস্থিমজ্জার মধ্যে যখন ছিল তখন কিন্তু পুরো একটা গোল ছিল। হ্যাঁ এখানকার গোলগুলো সবাই গোল, এই গোলই ছিল। তখন কিন্তু এর মধ্যে নিউক্লিয়াস ছিল, ঠিক আছে। তো একটা নিউক্লিয়াস ছিল, তো এই একটা নিউক্লিয়াস যুক্ত অবস্থা। এখন ঘটনা কি হয় যে এই যে নিউক্লিয়াসটা আছে এখন এর মধ্যে হিমোগ্লোবিন তৈরি হয়, তাই না। যখনই হিমোগ্লোবিন তৈরি হয়, ব্যাপারটা মনে রাখতে হবে এইভাবে যে মনে করো একটা ছেলে বিয়ে করছে একজনকে, করার পরে মনে করো আরেকটা আবার বিয়ে করে আরেকটা বউ নিয়ে আসছে, তাহলে আগের বউ কি চলে যাবে না, চলে নাও যেতে পারে, মানে অনেক সময় চলে যায় না, সমঝোতার ভিত্তিতে থাকে, সমঝোতার ভিত্তিতে না, অনেক সময় চলেও যায়, অনেক সময় চলেও যায় না। এখন যখন এই যে যখন এখানে কে চলে আসে, যখন লাল কালি এখানে যখন হিমোগ্লোবিন চলে আসে তখন এর জায়গার সমস্যা হয়, তখন হচ্ছে এইটা তখন বাইরে বের হয়ে যায়। যখন এটা বের হয় প্রাথমিক অবস্থায় হিমোগ্লোবিন কিন্তু ছোট থাকে, হ্যাঁ আস্তে আস্তে বড় হয়। যখন এই নিউক্লিয়াসটা বের হয়ে যায়, যেমন আমাদের সব দাঁতগুলো যদি সামনের দিকে খুলে পড়ে যায় তাহলে কি হবে, এমন হবে না, ভিতরটা চাপে যাবে কিনা, সামনে কুরবানি এমন হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে তার মানে কি হচ্ছে যে দাঁত না থাকলে মানুষের এদিকে চলে আসে, তো এইটা কিন্তু এরকম ভাবে চলে আসে। তাহলে উত্তরটা হবে এরকম, ক্ষয়ের জন্য যেটা আসে যে লোহিত কণিকা দ্বি অবতল। তার কারণ হলো যে লোহিত কণিকা তৈরি হওয়ার সময় তার ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার সাথে সাথে কোষঝিল্লি দুই পাশ থেকে চাপ তৈরি করে ভিতরের দিকে ঢুকে যায়। এই কারণে লোহিত কণিকা দ্বি অবতল, এটুকু বললেই যথেষ্ট, ঠিক আছে। তাহলে একটা হলো কেন এদেরকে আমরা কোষ না বলে কণিকা বলি, তাহলে উত্তর হলো যে কোষের সাথে এদের বৈশিষ্ট্য মিললে না। কোষ একটা নির্দিষ্ট অঙ্গে নির্দিষ্ট জায়গায় থেকে সেল ডিভিশন করতে পারে, আর কণিকাগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকে না এবং কোষের মতো সেল ডিভিশন সেভাবে করে না, নির্দিষ্ট দরকারে করে, সেটা শ্বেতকণিকা বলে। ওই জন্য শ্বেতকণিকার কিন্তু নিউক্লিয়াস আছে, শ্বেতকণিকার কিন্তু নিউক্লিয়াস আছে, তাই না। এবং লোহিত কণিকা কিন্তু সব থেকে বেশি থাকে। এই কোশ্চেনটা মেডিকেল এডুকেশন অনেকবার আসছে যে লোহিত কণিকা 6:1 এইভাবে থাকে। তো এখন এটা যদি কোশ্চেন হয় যে লোহিত কণিকা কেন হচ্ছে এত বেশি, উত্তর কি, লোহিত কণিকা কেন অনেক বেশি, তাহলে উত্তর হলো বলবা যে দুইটা কারণে লোহিত কণিকা অনেক বেশি। এক নম্বর কারণ হলো লোহিত কণিকা প্রথম দিকে অনেক বেশি তৈরি হয়ে থাকে
এই কারণে যে লোহিত কণিকার ভিতরে নিউক্লিয়াস নাই, দরকার পড়লেও তৈরিও হতে পারবে না, তাই অনেক বেশি প্রোডাকশন দিয়ে দিয়ে রাখা হয়েছে, যাতে করে ও তো বিভাজিত হতে পারবে না, কাজে যা দিব তাই শেষ, আর তো হতে পারবে না, তাই অনেক বেশি দিয়ে দিছে, 600 দিয়ে দিছে, তৈরি করেছে বেশি করে, কারণ ও তো আর নতুন করে বিভাজন ঘটাতে পারবে না, ওর তো নিউক্লিয়াস নাই, তাই না? শুধু কি নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, রাইবোজোম নাই, কোষীয় অঙ্গাণু কিছু নাই, খালি হিমোগ্লোবিন আছে, কিছু ইঞ্জাইম আছে, ইঞ্জাইমগুলো যদি অক্সিজেন কার্বনকে ধরার কাজ করে, বুঝছো? তাহলে এই কারণে হলো একটা কারণ যে যেহেতু লোহিত কণিকা বিভাজিত হতে পারবে না, সেহেতু লোহিত কণিকা অনেক বেশি তৈরি হয়। আরেকটা কারণ হলো যে লোহিত কণিকা বেশি হওয়ার কারণ হলো লোহিত কণিকাই তো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এবং এইটা আমাদের সকল কোষে সাপ্লাই দিচ্ছে, তাই না? এটা একটা। আরেকটা বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছিল এরকম, লোহিত কণিকাকে রবিনহুড বলা হয় কেন? লোহিত কণিকাকে রবিনহুড বলা হয় কেন? এটা হলো বোর্ড পরীক্ষায় আসছে, রবিনহুড বলা হয়, বলো তো রবিনহুড কেন বলা হয়? লোহিত কণিকাকে রবিনহুড বলা হয় কেন? মানে যত রকম কোশ্চেন সব ধারণা রাখতেই হবে, মানে তোমার হচ্ছে মুখস্থ না করো, খালি কান দিয়ে শুনলেই মনে মনে থাকবে, কারণ এগুলো কিন্তু রবিনহুড হচ্ছে একজন ডাকাত ছিল, হ্যাঁ, যে কি করতো, যে হলো ডাকাতি করে, বড় লোকের কাছ থেকে ডাকাতি করে গরিবদের সব দিয়ে দিত, বুঝছো? তো না, ওর একটা নীতি ছিল না, তাই বলে নীতি কিছুই রাখতো না তা না, নীতি রাখতো, কিন্তু হচ্ছে সবটা দেওয়ার ইচ্ছাটা তার বেশি ছিল। তো দেখো লোহিত কণিকা ঠিক এই কাজটাই করে, খেয়াল করো, লোহিত কণিকা কিন্তু এই কাজটাই করে। লোহিত কণিকা বড় লোকের কাছ থেকে অক্সিজেন চুরি করে, ফুসফুস বড় লোক, ওর কাছে অনেক অক্সিজেন না, তাহলে ওখান থেকে ডাকাতি করে, তাই না? ওখান থেকে ডাকাতি করলো, করে দেখো কোষটা গরিব না, কোষের কাছে অক্সিজেন আছে নাই, তাহলে বড় লোকের কাছ থেকে ডাকাতি করলো অক্সিজেন, তারপরে সকল গরিব কোষকে অক্সিজেন বিলায় দিচ্ছে, তাহলে কি রবিনহুড এর মতো কাজ হলো না? তাহলে বলবো লোহিত কণিকা রবিনহুড বলা হয় কেন? এই উত্তর হলো এটাই। হ্যাঁ, যে লোহিত কণিকা রবিনহুডের মতো আচরণ করে, রবিনহুড যেমন হচ্ছে বড় লোকদের কাছ থেকে ডাকাতি করে গরিবদেরকে বিলিয়ে দিত, লোহিত কণিকা ওই কাজটা করে, ফুসফুসে প্রচুর অক্সিজেন আছে, ও খুব বড় লোক, ওর কাছ থেকে অক্সিজেন ছিনতাই করে নিয়ে সকল গরিব কোষদেরকে দিয়ে দিচ্ছে, কোষদের তো অক্সিজেন নাই, গরিব দিয়ে দিচ্ছে, তাহলে এই কারণে লোহিত কণিকাকে রবিনহুড বলা হয়। ঠিক আছে, এই যেগুলো বললাম এর বাইরে থেকে আর কোনো ক্ষয়ের কোশ্চেন আসবে না, এইগুলাই ক্ষয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো শ্বেতকণিকা, তো এইটা তো আমরা জানি, লিউকোস মানে আসলে বর্ণহীন, লিউকোস মানে বর্ণহীন। এখানে বেশ কিছু কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনে এবং বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখো যে যেমন প্রথম কথা হলো যে মানবদেহে পরিণত শ্বেতকণিকা হিমোগ্লোবিন বিহীন, শ্বেতকণিকার মধ্যে হিমোগ্লোবিন নাই, ও তো আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে না, এই জন্য নাই। আর অনিয়তকার মানে বিভিন্ন আকার আকৃতির, কেন? কারণ হচ্ছে যে শ্বেতকণিকার কিন্তু নিউক্লিয়াসও হয়, শ্বেতকণিকা যদি এটা শ্বেতকণিকা হয় মনে করো, শ্বেতকণিকার নিউক্লিয়াসও কিন্তু একটু লম্বাটে হয়, একটু লম্বাটে হয়, কারণ শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস চালায়, তাই না? ফ্যাগো মানে কি? খাওয়া, বলেছে না? ফ্যাগো মানে কি? খাওয়া বা ভক্ষণ করা, ফ্যাগোসাইটোসিস। শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস করে, শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস করে। এই ফ্যাগো মানে খাওয়া, এটা সবসময় মনে রাখবা, খাওয়া দাওয়া করা, তাই না? সাইটো মানে কোষ, সিস মানে পদ্ধতি, মানে একটা শ্বেতকণিকার খাওয়া দাওয়া করার যে পদ্ধতি সেটাই হলো ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস চালানোর সময় কোষ ঝিল্লি কিন্তু চেঞ্জ হয়, মানে কোষ ঝিল্লি যে এরকম 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 হয়ে যায়। তো এটা যদি নিউক্লিয়াস যদি তোমার হচ্ছে গোল হতো না, তাহলে একটু সমস্যা হতো, ওটার সাথে বাড়ি টুড়ি খাই যেত, ওই জন্য একটু লম্বাটে, বাড়ি টাড়ি সেভাবে খায় না, বুঝছো? তো এই জন্য একটু ইয়া হয়। এছাড়াও লম্বা হওয়ার আরেকটা কারণ, শ্বেতকণিকা কখনো কখনো আমাদের ধরো টিস্যুতে ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, তো অ্যাকচুয়ালি টিস্যুতে তো আসলে শ্বেতকণিকা থাকে না, যখন হলো এখানে কোনো জীবাণু আক্রমণ করে তখন শ্বেতকণিকা আসে, তখন রক্তজালকের প্রাচীর ভেদ করে চলে আসে, যখন রক্তজালকের প্রাচীর ভেদ করে আসবে ঠিক সেই সময় নিউক্লিয়াস যদি গোল টোল হয় তাহলে কিন্তু আসা কষ্টকর। লম্বা জিনিস হলে সুবিধা না, লম্বা জিনিস হলে যেমন ধরো ইনজেকশন দেওয়া হয়, যত চিকন সুই হবে তত তুমি ভয় কম পাবা, তাই না? আর যদি সুই যদি এরকম গোল হতো, ওইটা যদি ঢুকাই দেয় তাহলে কি অবস্থা হবে, তাই না? তাহলে কি সেরকম, তাহলে নিউক্লিয়াসটা লম্বা হওয়ার কারণে বের হয়ে আসার সুবিধা না, ওই জন্য ওর নিউক্লিয়াসটা হলো লম্বাটে হয় শ্বেতকণিকা, বুঝছো? তাহলে ও যেখানে গন্ডগোলটা বাঁধছে
রক্তজালক ভেদ করে ওই টিস্যুর কাছে চলে আসে, এসে ওই জীবাণুকে ভক্ষণ করার কাজটা করে। তাহলে এটা হলো শ্বেতকণিকার মেইন কাজ, তাই না? এখন শ্বেতকণিকার থেকেও কিন্তু কোশ্চিন আসে। দেখো এই যে ভ্রাম্যমান প্রতিরক্ষা একক কাদেরকে বলা হয়? ডেন্টাল 23 সালে আসছে ভ্রাম্যমান। এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18 সালে আসছে। হ্যাঁ হ্যাঁ, ডেন্টাল হলো 23 সাল, আর আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18 সাল। মানে সেটা কোশ্চিনটা আসলে এইভাবে যে হ্যাঁ, জাহাঙ্গীরনগর হলো 18 সালে, মানে কোশ্চিনটা আসলে এইভাবে ভ্রাম্যমান প্রতিরক্ষা একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট কাকে বলে? তাহলে সেটা বলবো যে শ্বেতকণিকাকে, বা ফ্যাগোসাইটিস যদি আসে তাও হবে, ওটাও হবে। ফ্যাগোসাইটিস তো ওই শ্বেতকণিকাই করে। তাহলে শ্বেতকণিকাকে বলা হয় ভ্রাম্যমান একক, মানে যারা হচ্ছে প্রতিরক্ষা করে, ভ্রাম্যমান প্রতিরক্ষা একক, মানে ভ্রমণ করতেছে না আর প্রতিরক্ষা করছে না, তাই বলা হয়। তাহলে এটা কিন্তু আসছিল, এটা খুবই সোজা, কঠিন কিছুই না, তাই না? আচ্ছা, আর একটা কোশ্চিন, সেটা হলো লাস্টের 2 লাইনে আছে যে মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে 4000 থেকে 11000। আচ্ছা, এখন পরীক্ষা করে যদি দেখা যায় তোমার রক্তে 4000 থেকে 11000 নাই, তোমার রক্তে আছে 12,000 বা 13,000, এরকম যদি হয়ে যায়, তাহলে ডাক্তাররা বুঝে ফেলে যে তোমার শরীরের মধ্যে জীবাণু ঢুকছে। এবং শ্বেতকণিকা বেড়ে যাওয়া মানে তোমার জ্বর চলে আসবে, বুঝছো? শ্বেতকণিকা যদি বেড়ে যায় তোমার জ্বর চলে আসবে। তখন হচ্ছে যে মাথা ব্যথার কারণ রক্ত সার্কুলেশনে বিঘ্ন করতে পারে, সাইনাসের সমস্যা হতে পারে। হ্যাঁ, সাইনাস মানে কি? যে আমাদের যে কপালের ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে না, এখানেও তো ফাঁকা জায়গা আছে, তাই না? ওই ফাঁকা জায়গাটা কেন থাকে? ফাঁকা জায়গাটার উদ্দেশ্য হলো আমরা যখন অক্সিজেনটা নিই তখন ডাইরেক্ট ফুসফুসে যায় না, আগে ওই গহ্বরগুলা ফাঁকা জায়গাতে অক্সিজেনগুলা ঘুরপাক খায়, তারপরে ফুসফুসে যায়। কেন? যে কারণ হলো যে অক্সিজেনগুলোকে ফ্রেশ করা, এবং তাপমাত্রা যদি অক্সিজেনের তাপমাত্রা যদি বেশি হাই হয় সেটাকে একটা স্বাভাবিক করে ফেলা, বা বেশি ঠান্ডা হয় সেটাকে একটা স্বাভাবিক করে ফেলা, এটা করে তারপরে ধরো ফুসফুসে আসে। কিন্তু এখানে ঘুরপাক খাওয়ার সময় দেখা গেল যে কিছু জীবাণু ধরো জিতে গেল যুদ্ধে, শ্বেতকণিকার সাথে জিতে গেল, তাহলে ওখানে ওই গহ্বরের মধ্যে ধরো ঝামেলা পাকাতে শুরু করলো, তখন তোমার মাথা ব্যথা করতে পারে। অনেক কারণ আছে মাথা ব্যথার। তবে জ্বর যদি আসে তাহলে অবশ্যই তোমার শ্বেতকণিকার পরিমাণ বাড়বেই, কারণ শ্বেতকণিকা না বাড়লে জ্বর আসে না। কখন জ্বর আসে শ্বেতকণিকা বেড়ে গেলে, কারণ শ্বেতকণিকা বাড়লে পাইরোজেন নামক একটা রাসায়নিক উপাদান শ্বেতকণিকা বের করে। পাইরোজেনের বাংলা অর্থ হলো তাপ উৎপাদনকারী। পাইরোজেনের বাংলা অর্থ কি? তাপ উৎপাদনকারী। তাহলে শ্বেতকণিকা পাইরোজেন তৈরি করে। কেন তৈরি করতে পারে জানো? লোহিত কণিকা কিন্তু পারবে না তৈরি করতে, কিন্তু শ্বেতকণিকা পারবে। কেন শ্বেতকণিকা পারবে? শ্বেতকণিকার নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের মধ্যে কি জিন আছে না? নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ এর মধ্যে জিন আছে না? তাহলে জিনই তো বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, বিভিন্ন এনজাইম তৈরি করে। তাহলে শ্বেতকণিকার ভিতরে যে জিন আছে সেই জিন কিন্তু পাইরোজেন ক্ষরণ করে, আর পাইরোজেন মানে তাপ উৎপাদনকারী। কেন? কারণ ও তো তাপ উৎপাদন করে, ও শরীরে তাপ উৎপাদন করে, তো এই কারণে নাম হলো তাপ উৎপাদনকারী। তো যখনই জীবাণু আসবে তখন পাইরোজেন ক্ষরণ করবে, আর পাইরোজেন ক্ষরণ করলেই তোমার হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে। বুঝতে পারছো? এইটাই হলো ওই জন্য যদি জ্বর হয় তখন ডাক্তাররা চিন্তা করে যে অবশ্যই তার শ্বেতকণিকার পরিমাণ বেড়ে গেছে। আবার জ্বর হয়নি কিন্তু ভিতরে জ্বর ভাব, শরীর দুর্বল, মানুষের এরকম হয় যে বাইরে প্রকাশ পাচ্ছে না, তখন পরীক্ষা করে যদি দেখে যে শ্বেতকণিকার পরিমাণ একটু বেড়ে গেছে, তাহলে ডাক্তার ধরেই নেন যে জীবাণু ঢুকছে কিন্তু এখনো জ্বর আসেনি, কদিন পরে আসবে। তখন ধরো অ্যান্টিবায়োটিক মারি দিল যে শ্বেতকণিকাকে সাহায্য করার জন্য। হ্যাঁ, তাহলে লাস্টে এই যে পরিমাণটা মনে রাখতে হবে, 4000 থেকে প্রতি ঘন সেন্টিমিটারে 4000 থেকে 11000, এটা মনে রাখতে হবে। গড় কত? 7500। ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো লাস্টের একটা, এটা দেখো, এটাও ডেন্টালে 23 সালে আসছে, লোহিত রক্তকণিকা ও শ্বেতকণিকার গড় অনুপাত। তবে কারো মতে এটা একটু মনে রাখবা, 700 থেকে 100। হ্যাঁ, এটা কিন্তু আছে, একটু মনে রাখবা। তো ওটা 700 দেয়া। আচ্ছা, ওই কারণে বলছি যে এটা ব্যতিক্রম। 600 700 দুটোই মনে রাখলাম, কাছাকাছি তো, সমস্যা নাই। কিন্তু যদি দুটোই থাকে তখন না, দুইটা কখনো থাকবে না। মেডিকেলে যদি দুইটা থাকে তাহলে দুইটা অ্যানসার করবা, কারণ মেডিকেলে একাধিক কোশ্চেন, একাধিক গোল্লা পূরণ করার ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, দুইটা অ্যানসার হবে, 4টা হতে পারে। হ্যাঁ 4টা হবে। আচ্ছা, এবার দেখো
এবার আমরা একটু চলে আসি এই জায়গায়। এখানে কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু এমসিকিউ জন্য আসছে, খেয়াল করো যে এই যে লিউকোপেনিয়া কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। লিউকোপেনিয়া, রক্তের শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক থেকে বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে। যদি দেখা যাচ্ছে যে রক্তের শ্বেতকণিকা যেটুক থাকার কথা, ওই যে মানে জীবাণু ঢোকার কারণে যে বেড়ে গেছে, তখন এটাকে বলা হবে লিউকোসাইটোসিস। এবং কম থাকলে তার নাম হলো লিউকোপেনিয়া। পেনিয়া মানে হলো দারিদ্রতা, পেনিয়াল মানে কি দারিদ্রতা, পেনিয়াল মানে হলো দারিদ্রতা বা গরিব, এটা ল্যাটিন শব্দ পেনিয়াল। পেনিয়াল মানে হলো দারিদ্রতা, দারিদ্রতা, দারিদ্রতা। পেনিয়ান মানে দারিদ্রতা, সেখান থেকে নাম হয়েছে যে লিউকোপেনিয়া, বুঝছো? মানে রক্ত কম, ওইটাই দারিদ্রতা। এটা আসছিল, এটা দেখো আসছিল হচ্ছে, এটা আসছে ডেন্টালে 18 সালে, আর হচ্ছে আসছে হচ্ছে জাহাঙ্গীরনগরে হচ্ছে 19 সালে। এরপরে পরের লাইনে দেখো যে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন শ্বেতকণিকা বেড়ে যায় কখন? যখন হচ্ছে অস্থিমজ্জাতে, ঘটনাটা অস্থিমজ্জার মধ্যে ঘটে, যে এই অস্থিমজ্জার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা অস্থিমজ্জার কোষ, যার ধরো জিনটা কি হলো অ্যাবনর্মাল হয়ে গেল, জিন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখন তো যে শ্বেতকণিকা তৈরি হবে সেই শ্বেতকণিকা স্বাভাবিক শ্বেতকণিকা হবে না, বরঞ্চ ওই শ্বেতকণিকার সিস্টেমটা এরকম হবে যে ওই শ্বেতকণিকা একটা থেকে বিভাজিত হয়ে দুইটা হওয়ার কথা, তো ও তা করবে না, একটা থেকে 4টা তৈরি করবে। এবং এই শ্বেতকণিকা গুলো একটা কাজের শ্বেতকণিকা না, ওরা কোনো প্রতিরক্ষার কাজ করবেই না, অকাজের। তখন এই শ্বেতকণিকা বেড়ে গেল, এটা রক্তে যদি দেখা যায় তাহলে ডাক্তাররা ধরে নেয় তার হলো ব্লাড ক্যান্সার হয়েছে, মানে অস্থিমজ্জাতেই ওখানে জিনগত ত্রুটি হয়ে যায়। তখন তার কি হয়ে গেছে, যে তার ক্যান্সার হয়ে গেছে। আর ক্যান্সার হয়েছে মানে তার কোনো অ্যান্সার আর নাই, তার অ্যান্সার নাই, শেষ। আছে কিন্তু বেশি দিন বাঁচে না, সর্বোচ্চ 5 বছর বাঁচে, তারপর মারা যায়। এটাই অনেক না? আচ্ছা, হ্যাঁ, কিছুটা কমানো যায়। দেখো এবার আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকাকে 2টি ভাগে ভাগ করা হয়। এটা কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষা আসছিল, হ্যাঁ, সৃজনশীল হিসেবে আসছিল বরিশাল বোর্ড 22 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে, দুটোই 22 সালে। তাহলে দেখো আকৃতি ও গঠনগতভাবে শ্বেত রক্তকণিকাকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়। দেখো ইংরেজি বাংলা দুটাই কিন্তু মনে রাখতে হবে, ইংরেজি বাংলা দুটাই মনে রাখতে হবে। এই ভুলে যাও না, আমি এত ব্যাংক নিয়ে আসলি যে পড়াশোনার কথা বলে জরিমানা, এটা ভুলে যাও না। হ্যাঁ, আচ্ছা দেখো যে 2 ভাগে ভাগ করা, একটা হলো দানাবিহীন, ইংরেজিটা মনে রাখতে হবে, দানাবিহীন গ্রানিউলোসাইট। মানে কি অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট, বুঝতে পারছো? তাহলে গ্রানিউল মানে দানা, গ্রানিউল মানে দানা। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে যখন কোনো একটা শ্বেতকণিকার মধ্যে, ধরো এটা শ্বেতকণিকা, এখন শ্বেতকণিকার মধ্যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস আছে, এটা ধরো নিউক্লিয়াস, এদিকে দেখো, আর এর আশপাশে সাইটোপ্লাজম আছে। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে যদি দানা দানা উপাদান দেখা যায়, এরকম দানা দানা উপাদান দেখা যায়, তাহলে সেটা কিন্তু গ্রানিউলোসাইট। সেটা কি? গ্রানিউলোসাইট। মানে গ্রানিউল মানে দানা, তার মানে দানা আছে। আর গ্রানিউলোসাইট, মানে কি অ্যাবসেন্ট, মানে হ্যাঁ, বাংলার জিনিসটা খেয়াল রাখতে হয়, তাহলে উল্টাপাল্টা হয় না। বাংলা যদি ভুলে যাও উল্টাপাল্টা হয়ে যাবে, ওই জন্য বাংলা কিন্তু সবসময় খেয়াল রাখতে হয়। দেখো এটা নিউক্লিয়াস, এখন এখানে কোনো নাই, দানা আছে, ধরো কোনো দানা নাই, এটা হলো গ্রানিউলোসাইট, অ্যাবসেন্ট, এটা যে দানা আছে গ্রানিউলোসাইট। তাহলে সাইটোপ্লাজমে, হ্যাঁ, একটা দানা আছে একটা দানা নাই, এভাবে 2 ভাগে ভাগ করা। এখন দেখো যারা গ্রানিউলোসাইট মানে দানা নাই আর কি, তারা আবার 2 রকমের হয়, একটা হলো মোনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। এই ক্ষেত্রে মনে রাখবা, ভুলে গেলে মলি নামে কারো নাম মনে রাখবা। মলি নাম তো অনেকেরই থাকে, তাই কি না? মলি নামে কোনো একটা মেয়ের নাম মলি, এটা মনে রাখবা। ধরো তোমাদের ভবিষ্যতে যে বউ হবে তার নাম মনে করো মলি, হ্যাঁ, এটা মনে করলাম, হ্যাঁ।
কিসের নাম বলে? তাই মলা মাছ। হ্যাঁ, আচ্ছা, তাহলে মলি মনে রাখলে মনে থাকবে তো না? তাহলে দেখো মনোসাইট। বলো তো মনোসাইট নামকরণ কেন হলো? হ্যাঁ, এই দেখো তো তোমার ঠিক বলছে। হ্যাঁ, আজকের পরীক্ষা থাকলে বিএমসি কনফার্ম হয়ে যাবে, কিন্তু আজকে পরীক্ষা নাই। আচ্ছা দেখো, তাহলে এটা হলো মনোসাইট। এটা কি মনোসাইট? এটা কি মনোসাইট? আর এই যে ল থেকে লিম্ফোসাইট, বাংলাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রে তুমি যখন বাংলা বুঝবা না তখন তুমি গুলাই ফেলবা, যখন এর অর্থটা তুমি বুঝবা না তখন কিন্তু গুলাই ফেলবা, বুঝতে পারছো? মানে একটার মধ্যে আর একটা ঢোকা দেবা। ধরো জ্ঞানেন্দ্রিয় ওইখানে তুমি জ্ঞানেন্দ্রিয় সাইডে বর্ণনা দিচ্ছ, বাংলা বুঝো না, মাতৃভাষা বুঝো না, এই জন্য বিদেশি জিনিসের হ্যাঁ বুঝলে পরে তুমি কখনো তোমার পেটে বোম মারলেও তুমি ভুল লিখবে না, যদি তুমি অর্থটা বুঝো। আর অর্থ না বুঝলে তুমি কোনো কাজই হবে না। মনোসাইট কেন নামকরণ করা হয়েছে বলে স্যার? হ্যাঁ, তাহলে মনোসাইট নামকরণ করা হয়েছে কেন? যে কিছু কিছু শ্বেতকণিকাতে একাধিক নিউক্লিয়াস থাকে। তো প্রথম যেগুলা শ্বেতকণিকা আবিষ্কার হয়েছিল ওগুলোর মধ্যে অনেক নিউট্রোফিল, বেসোফিল এরকম বিভিন্ন শ্বেতকণিকা আছে, অনেক নিউক্লিয়াস। কিন্তু দেখা গেল মনোসাইটে নিউক্লিয়াস একটাই আছে। তো একটাই নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস নাই। মানে এক, তার মানে এক নিউক্লিয়াস যুক্ত কোষ, এইভাবে নাম হচ্ছে মনোসাইট। ঠিক আছে? আচ্ছা, লিম্ফোসাইট নামকরণ কেন হচ্ছে? লিম্ফো মানে তো জানো, লিম্ফো মানে জল বা পরিষ্কার পানি। ওই যে লসিকা, তাই না? লিম্ফো বা লসিকা, লিম্ফো বা লসিকা মানে হচ্ছে ফ্রেশ জল বা পরিষ্কার পানি। লিম্ফো মানে পরিষ্কার পানি বা ফ্রেশ জল, এটা এই অর্থে আমরা শিখবো এটা। তাহলে হলো লিম্ফোসাইট হলো লসিকাতে যারা হচ্ছে যাদেরকে দেখতে পাওয়া যায়, যাদেরকে লসিকাতে পাওয়া যায় তারাই হলো লিম্ফোসাইট। যাদেরকে লসিকাতে বেশি পরিমাণে দেখা যায় তারাই হলো লিম্ফোসাইট। এখানে কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে সৃজনশীলের পাশাপাশি। যেমন দেখো যে এখান থেকে পড়তে হবে মনোসাইটের এখান থেকে, যে এদের যে নিউক্লিয়াসটা গোল বা ডিম্বাকার, এটা মনে রাখতে হবে একটা। আর তৃতীয় নম্বর লাইন, এদের ব্যাস 12 থেকে 20 মাইক্রোমিটার, আয়ুষ্কাল হলো 2 থেকে 5 দিন। আয়ুষ্কাল মনে রাখতে হবে। দেহের 2 থেকে 8% শ্বেতকণিকা মনোসাইট, এটি মনে রাখতে হবে। এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু খায়। এবার দেখো লিম্ফোসাইট, এটা মনে রাখতে হবে কি? এটা মনে রাখতে হবে অখণ্ডায়িত। হ্যাঁ বলো, এটা আরেকবার নামকরণ কিছু লেখার আগে বলে দিন। কোনটা? লিম্ফোতে বললাম লসিকাতে পাওয়া যায়, সবথেকে বেশি লসিকাতে দেখা যায়, এই জন্য এর নাম হলো লিম্ফোসাইট হচ্ছে। হ্যাঁ, লসিকার মধ্যে পাওয়া যায় বেশি, তাই। তাহলে লিম্ফোসাইটের এখানে আমাদের লাগবে কি? অখণ্ডায়িত একটি নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে, এটুকু। তারপর মনে রাখতে হবে এগুলোর ব্যাস 6 থেকে 16 মাইক্রোমিটার। আর এরা হচ্ছে যে দানাবিহীন ও ক্ষারাসক্ত, মানে কি ক্ষারে আসক্ত। ক্ষারাসক্ত মানে ক্ষার জাতীয় উপাদানে আসক্ত, এটা হলো ক্ষারাসক্ত। হ্যাঁ, লিম্ফো মানে স্বচ্ছ জল বা লসিকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো অধিকাংশ লিম্ফোসাইট 100 থেকে 120 দিন বাঁচে। দেখো অনেক দিন বাঁচে, তাই না? তার মনে রাখবা যে এইভাবে মনে রাখবা যে লিম্ফোসাইট মানে কি লিডার, যে লিডার বা ক্যাপ্টেন সেই তো বেশি রান করবে, তাই না? সেঞ্চুরি মারবে, সেটা মনে রাখবে। তাহলে লিডার কি করছে? লিডার হলো 100 রান করছে, 120 রান করছে। লিডার তো একটু বেশি করবে, তাই না? এইভাবে মনে রাখবে। পুরাতন বইয়ের কথা বাদ, কারণ কি এটা? আরে এই চুয়ে না, ওটা তো আমার, আমি কোনো কথা বলছি না। আচ্ছা দেখো, আচ্ছা এটা হয় কিভাবে? এটা হয়েছে কি যে কারো কাছ থেকে যখন রক্ত নিয়েছে, হ্যাঁ, তো তখন ওর হায়াত আগেই মনে করো 93 দিন চলে গেছে। এবার ওখানে দেখছে 7 দিন বাঁচছে। 107 দিনের দিন না, 103 দিনের দিন যেতে পারে না। কথা যখন আবিষ্কার হয়েছিল তখন ওইভাবে হয়েছে। পর্যবেক্ষণের ক্ষেত্রে তো একজনের দিয়ে করতে পারবে না, অনেকজনেরই রক্ত নিছে, কম বেশি পায়, গড়ে যেটা পাইছে সেটা গড় দেখছে। আচ্ছা, এবার দেখো সামনে বছর 120 থেকে 140 এ যাবে। লিম্ফোসাইট নিচে গঠিত 3 ধরনের আবার হয়। লিম্ফোসাইট আবার 3 ধরনের হয়। একটা দেখো টি লিম্ফোসাইট। তো এখন টি নামকরণ কেন হলো? থাইমাস গ্রন্থিতে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? থাইমাস গ্রন্থি, তো গলায় থাকে থাইমাস, ওই গ্রন্থিতে প্রথম এই লিম্ফোসাইটগুলো পাওয়া গেছে। ওই গ্রন্থিতে প্রথম পাওয়া গেছে এই লিম্ফোসাইটগুলো, বুঝছো? তো যেহেতু থাইমাসে পাওয়া গেছে তাহলে কি নাম হবে? তো ওই জন্য টি লিম্ফোসাইট নাম দিয়েছে। যেখানে পাওয়া যায়, যে বাংলাদেশে পাওয়া গেলে বাংলাদেশি, তাই না? এরকম আর কি।
হ্যাঁ বাংলাদেশ শিল মেরে কি ওই জন্য রাশিয়া থেকে হ্যাঁ হ্যাঁ রাশিয়া কেন বলছো তোমরা কি বলছি কি বলছি হ্যাঁ। এবার দেখো বি, এরপরে দেখো এটা হলো, এবার দেখো এবার বি লিম্ফোসাইট। বি নামকরণটা কেন হচ্ছে খেয়াল করো, বিটা হলো অস্থিমজ্জা মানে বন ম্যারো, বন ম্যারো থেকে মানে বি লিম্ফোসাইটটার প্রথম তৈরির কথাটা দিয়ে নামকরণ করছে, যে প্রথম আসলে এটা অস্থিমজ্জা থেকে দেখতে পাইছিল যে ওখান থেকে তৈরি হচ্ছে, তো ওইভাবে নামকরণ হয়েছে বি লিম্ফোসাইট। বুঝতে পারছো? আচ্ছা, এনকে বা ন্যাচারাল সেল, তো এই ন্যাচারাল সেল মানে কি, প্রাকৃতিক মারণ কোষ বলা হয় এদেরকে, বলা হয় প্রাকৃতিক মারণ কোষ। এরা মূলত আসলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে, ভাইরাসকে ধ্বংস করতে পারে, এরকম ধরনের লিম্ফোসাইট, যদি এটা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তাহলে এই কয়টা মনে রাখতে হবে। মানে পরীক্ষায় কিন্তু গোটাটা না হয় অ্যাগ্রানিউলোসাইটের বর্ণনা সৃজনশীল হিসেবে আসবে, অথবা গ্রানিউলোসাইটের বর্ণনা সৃজনশীল হিসেবে আসবে। একবারে দুইটা আসে না, কাজে এই দুটাই সৃজনশীলের জন্য করতে হবে, কিন্তু একসাথে দুইটা আসবে না, আলাদা আলাদা। পার্থক্য লিখতে হ্যাঁ, পার্থক্য লিখতে গেলে তো পারবাই, যেহেতু দুটোই পড়া হয়ে গেল। দেহের 20 থেকে 40% শ্বেতকণিকা লিম্ফোসাইট, এটুকু লাগবে। ও এখানে একটা জিনিস আছে দেখো, যে এই যে বি কোষের এখানে আছে যে এইচএসসি, মানে তোমাদের এইচএসসি এর মতো, তাই না? তার সাথে একটা এস দেয়া আছে, তাহলে এটার মানে কি দেখো, এটার মানে হলো হিমাটোপোয়েটিক স্টেম সেলস। হিমাটো পুরোটা আমি লিখে দিই, এটারও ফুল মিনিং কি, এটার উপরে পরীক্ষা আসতে পারে। এই যে সে পুনরুক্তি দিলে এই সে পুনরুক্তি দিলে শেষ। এটা পূর্ণরূপ হলো, এটা পূর্ণরূপ অনেক সময় আসে এইচএসসি, তোমাদের নামের সাথে মিল আছে, তাই না? আমরা হলো এইচএসসি, দেখো এটা পূর্ণরূপ হলো এইচ এ হলো হিমাটো পোয়েটিক, না হিমাটোই দেওয়া আছে বাংলাতে। পোয়েটিক স্টেম সেল। আচ্ছা, এখানে এস কেন? কারণ রক্ত তৈরিকারী, পোয়েটিক মানে তৈরিকারী, পোয়েটিক মানে তৈরিকারী। হ্যাঁ, হিম মানে কি রক্ত, রক্ত তৈরিকারী, রক্ত তৈরিকারী। স্টেম মানে কি বীজ, বীজ মানে কি যেখান থেকে অনেক কিছু তৈরি হয়। যেমন আমাদের অস্থিমজ্জার কোষ দিয়ে শুধু তো যে লোহিত কণিকা তৈরি হয় তা না, তাই না? সবই তো তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়। তাহলে এই জন্য এটাকে বীজ কোষ বলা হয়। অস্থিমজ্জার কোষগুলোর নাম হলো বীজ কোষ বা স্টেম সেল। বীজের মতো আচরণ করে। বীজ যেমন দেখে তো বুঝলাম না, ধরো যে এটা কেমন গাছ হবে, কিন্তু হওয়ার পরে দেখা যাচ্ছে কত বড় সড় একটা গাছ হয়ে গেল, তাই না? তাহলে এটা কেমন হয়, স্টেম সেল। এই জন্য বৈজ্ঞানিকরা গবেষণা করছে অস্থিমজ্জার এই কোষগুলা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ টানুষ বানানো যায় কিনা, কারণ ও তো অনেক কিছু বানাইতে পারে, বুঝছো? এবং ওই জন্য দেখবা যে আল্লাহ যে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছিলেন, সেটা কিন্তু হাড়ের অংশ দিয়ে তৈরি করছে, কারণ হাড়ের হাড়। হ্যাঁ, তো কারণ কি, কারণ ওই হাড়টা কিন্তু স্টেম সেল, বুঝছো? যে তবে আমার অনেক হাস্যকর একটা আমি দেখলাম, একটা রিলে দেখলাম, যে একটা ছোট্ট মানে ওয়াজের ইয়ে আর কি। তো এখন একজন কি বলছে জানো, বেশ হাস্যকর, যে মানে তার মানে ও হলো পছন্দ করে কি, ও পছন্দ করে যে একটা ছেলে অনেকগুলো বিয়ে করবে, 3-4টা, এটাই ভালো এরকম মনে করে। কিন্তু ওইটার ভাবে না যে কোরআনে সত্য দেয়া আছে যে যদি তুমি সমতা আনতে পারো তাহলেই তুমি একের বেশি বিয়ে করতে পারবে, সমতা আনতে পারলে। তো সত্যের কথা কিন্তু বলে না, সত্যের কথা না বলে অর্থ সম্পদ না থাকলে কি হয়, অর্থ সম্পদ থাকার কথা বলেছে না, অর্থ সম্পদ না, সব রকমের সমতা। সমতা বলতে কি বুঝো, অর্থ সম্পদ আবার ভালোবাসা। ভালোবাসা কোনোদিন সমতা আনা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সাধারণ মানুষের সমান ভালোবাসা কখনোই সম্ভব না। ওই জন্য বলছে সমতা, সমতা মানে সকল ক্ষেত্রে। তো ওইটা কিন্তু বলে না। একটা হুজুর কি বলছে, যে বলছে যে হলো কার্বনের যেমন 4 হাত, কার্বনের যেমন 4 হাত, সেরকম হলো, সেরকম হচ্ছে যে আদমকে আল্লাহ যখন তৈরি করলো, মনে রাখবেন হাওয়া মানে হাইড্রোজেন, হাওয়া মানে কি হাইড্রোজেন, আর আদম মানে কি কার্বন, আদম মানে কার্বন, আর হাওয়া মানে কি হাইড্রোজেন। কার্বনের কয় হাত? 4 হাত। তার মানে ছেলেরা বিয়ে করবে 4টা। কোনো ইয়ে নাই, হ্যাঁ, কোনো সত্যের কথা আর বলছে না। কোরআনে যে পরে সত্যের কথা বলা আছে, বুঝছো, সেইটা কিন্তু আর বলছে না। এরপরে বলছে না, পরে হতে পারে, বলা যায় না। ওর কথা ঠিক আছে, ওই যে অনেক সময় কাটিং করে দেয় না, পরেরটা আর বলে না, ঠিক। হ্যাঁ, একটু অংশ বলে, পরেরটুকু বলে না।
আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি দানাদার বা এক গ্রানিউলোসাইট। দানাদার বা গ্রানিউলোসাইট, দেখো দানাদারের ক্ষেত্রে এটা আসছে বরিশাল বোর্ড 22 সাল গয়ের জন্য। তার মানে কি, এটা শুধু হলো শ্বেতকণিকার কাজের আগ পর্যন্ত লিখতে হবে। ও এখানে বেশ কিছু কোশ্চেন মেডিকেল আসছে, দাগাই দিলাম না, একটু একটু দাগাই নাও। যে যেমন হলো অ্যাগ্রানিউলোসাইট কোষ, নিচের কোনটি অ্যাগ্রানিউলোসাইট কোষ? এটা আসছিল হলো ডেন্টালে 22 সালে আর 17 সালে। নিচের কোনটি অ্যাগ্রানিউলোসাইট কোষ, মানে বুঝছো? তার মানে ধরো যে মনোসাইট, লিম্ফোসাইট এরা তো অ্যাগ্রানিউলোসাইট কোষ, তাই না? তো আসলে এভাবে নিচের কোনটি অ্যাগ্রানিউলোসাইট কোষ, মানে অদানাদার শ্বেতকণিকা। নিচের কোনটি অদানাদার শ্বেতকণিকা। তো এটা প্রশ্ন আকারে লিখে নিতে পারো, কারণ এখানে তো সরাসরি ভাবে থাকবে না, তাই না? প্রশ্ন আকারে লিখে নিতে পারো, নিচের কোনটি অ্যাগ্রানিউলোসাইট বা নিচের কোনটি অদানাদার। এটা আসছে ডেন্টালে 17 সালে আর 22 সালে। তারপরে আরেকটা আসছে হলো কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? এটা আসছিল হলো মেডিকেল 19 আর আর্ম ফোর্স মেডিকেল 24। কোনটা? এটা লিখে নাও, কারণ এখানে তো সরাসরি নাই, তো বইয়ে লেখো যে কোন রক্তকণিকা কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে। আমি বলছি আগে এটা লেখো, আগে কোশ্চেনটা লেখা হোক, তারপর বলছি কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে। এবার দেখো উত্তরে বি লিম্ফোসাইট। উত্তর হলো বি লিম্ফোসাইট, মেডিকেল 19 আর আর্ম ফোর্স মেডিকেল 24। আর্ম ফোর্স মেডিকেল 24 আর মেডিকেল হলো 19। আচ্ছা, তো এটা একটু বলি, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি তো জানো, মানে অ্যান্টি মানে বিরুদ্ধে, তাই না? তার মানে হলো যখনই আমাদের শ্বেতকণিকা যখন অচেনা কাউকে দেখতে পাবে, অচেনা যখন কাউকে দেখতে পাবে, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাহলে যে জিনিসটাতে অ্যাকশন নেবে তার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি একটা প্রোটিন জাতীয় উপাদান। শ্বেতকণিকা যখন ফ্যাগোসাইটোসিস করতে পারে না, ধরো এটা একটা শ্বেতকণিকা, এটা একটা শ্বেতকণিকা, তো এ যখন একটা জীবাণু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জীবাণুটা সাথে সে অ্যাডজাস্ট হতে পারছে না, মানে কি রিসেপ্টর সাইট মিলছে না, রিসিভ করার সাইট যেটা, তাই না? তালা চাবির মতো মিলছে না। যে ধরো এখানে রিসেপ্টর সাইট এরকম আছে মনে করো, আর এর ধরো রিসেপ্টর সাইট ধরো এরকম আছে, তাহলে এটা কি মিলবে? দেখো এটা মিলবে না। তখন ও চিন্তা করছে আরে আমি তো ধরতেও পারছি না, খাইতেও পারছি না, কিন্তু আমাদের দেশের মধ্যে অন্য দেশের সৈনিক ঘুরে বেড়াবে, এইভাবে তো মেনে নেওয়া যায় না, তাহলে ওকে গুলি করে মেরে ফেলি। তখন শ্বেতকণিকা কি করবে? এর মধ্যে তো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মানে তার মধ্যে ডিএনএ আছে, ডিএনএ মানে তার মধ্যে জিন আছে, তাহলে জিন কি করবে? বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিনের নাম হলো অ্যান্টিবডি, যে এই বহিরাগত জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, বহিরাগত বস্তুর বিরুদ্ধে কাজ করবে, এই জন্য এর নাম হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এখান থেকে মিসাইল ছুড়ে দিলে একটা মিসাইল যায় একবারে সরাসরি নারী ভরি সব বেরিয়ে দিচ্ছে, কোষটা চিত্রাচির নিউক্লিয়াস ধ্বংস করে একবারে শেষ। এরকম কিন্তু প্রতিনিয়ত আমাদের মধ্যে হচ্ছে, এই জন্য আমরা অসুস্থ হচ্ছি না। আমরা তো বেশিরভাগ সময় সুস্থ থাকি না। আমাদের শ্বেতকণিকা যে কত আমাদেরকে রক্ষা করার জন্য 24 ঘন্টা যুদ্ধ করছে, 24 ঘন্টা যুদ্ধ করছে। যখন ধরো পারে না, তখন বইয়ে মানে সাহায্য লাগে, আমরা তখন ওষুধ খাই, তাই না? শেষ সময় কারেন্ট আসছে না, এখন আর এসি দিয়ে লাভ নাই, 5 মিনিটে এসি দিয়ে কি হবে? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে হচ্ছে এটা এইখান থেকে আসলে। এরপরে দেখো দানাদার বা গ্রানিউলোসাইটের, এখানে এটা বরিশাল বোর্ড 22 সাল গয়ের জন্য। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এদের নিউক্লিয়াস ছোট ও খণ্ডযুক্ত হয়, আর দানাগুলো লিশমান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়। লিশমান একজন বৈজ্ঞানিক, তিনি হচ্ছে এক ধরনের মিথাইল ব্লু আর ইউসিন নামক ক্ষারীয় আর অম্লীয় উপাদান দিয়ে একটা রং তৈরি করেন লিশমান, হ্যাঁ। এবং সেই রঙের মধ্যে রক্তের শ্বেতকণিকাগুলো ডুবাই দেখে যে এটা কোনো কালারফুল হচ্ছে কি হচ্ছে। শ্বেতকণিকা তো কালার নাই, তাই না? কালার হচ্ছে না এইসব পরীক্ষা করেন। তো সেই জন্যেই এর নাম হচ্ছে লিশমান রঞ্জক, অর্থাৎ তিনি লিশমান নামে বৈজ্ঞানিক এই রঞ্জকটা আবিষ্কার করেন। এখন ওই রঞ্জকে নিউট্রোফিলকে চুপড়াইছে, ওই রঞ্জকের মধ্যে নিউট্রোফিলকে চুপড়াই দেখছে নিউট্রোফিল কি নিউট্রাল, মানে কি নিরপেক্ষ,
মানে ও ক্ষার বা অ্যাসিড কোনোটাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না, ক্ষার বা অ্যাসিড কোনোটাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না, তাই এটাকে হচ্ছে বর্ণ নিরপেক্ষ। নিউট্রোফিল কি? বর্ণ নিরপেক্ষ। তাহলে মনে রাখবো কীভাবে? নিউট্রোফিল নিউট্রাল মানে কি? নিরপেক্ষ, তাই না? আর ফিল মানে আকর্ষণ, মানে বর্ণের প্রতি ওর কোনো আকর্ষণ নাই, ওর কোনো ফিলিংস নাই। ফিল মানে কি? ফিলিংস, ওর কোনো অনুভূতি নাই, অনুভূতিবিহীন, এরকম আর কি। তো এই জন্য নাম হচ্ছে নিউট্রোফিল। নিউট্রাল মানে সব যা তুমি ওটাতে লিশমান রঞ্জকের মধ্যে চুবড়ালে, লিশমান রঞ্জকের ক্ষারীয় দ্রবণে যদি চুবড়াও তাও ওর কোনো রং ধারণ করবে না। ওকে যদি তুমি অম্লীয় দ্রবণে চুবড়াও তাও রং ধারণ করবে না। তাহলে কি বলবো? নিউট্রাল। এভাবে নাম হয়েছে। কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। যেমন দেখো যে এখানে আসছে হলো এই যে নিউক্লিয়াস, এটা মনে রাখো রক্তের 40 থেকে 60% হলো নিউট্রোফিল, আসেনি কখনো, তবে মনে রাখো। আর এখানে আসছিল যে এদের বর্ণ নিরপেক্ষ, এটা আবার রাজশাহী ইউনিভার্সিটিতে 23 সালে আসছিল যে নিউট্রোফিল হচ্ছে লিশমান রঞ্জকে কেমন আচরণ করে। তাহলে কি বলবো? যে বর্ণ নিরপেক্ষ। তাহলে বলবো বর্ণ নিরপেক্ষ। এদের নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। এটা অনেকবার আসছে। দেখো এটা আসছে মেডিকেলে 22 সালে, যে বর্ণ নিরপেক্ষের এই ব্যাপারটা মেডিকেলে 22 সালে আসছে। আর এছাড়াও আসছে জাহাঙ্গীরনগরে 23 সালে, এই যে এদের মানে নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট এটা। এরপরে দেখো এদের আয়ুষ্কাল কত, ও না এগুলোর ব্যাস কত? ব্যাস হলো 12 থেকে 15 মাইক্রোমিটার। আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে। এটাও আবার আসছে ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছে যে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে, এটা আর কি। এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি 22 সালে আসছে এটা। তারপরে দেখো নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম। অ্যামিবার চলন মানে কি মনে আছে? আচ্ছা দেখ, নিউট্রোফিল এটা হচ্ছে শেষ পরীক্ষা। এই হলো অ্যামিবার চলনে সক্ষম বলতে বোঝায় যে রক্তজালকের মধ্যে মনে করে এই আছে, এই রক্তজালকের মধ্যে আছে। এখন ধরো এখানে টিস্যু আছে, রক্তজালকের আশপাশে টিস্যু আছে, সেইখানে ধরো কোনো জীবাণু আক্রমণ করেছে। আক্রমণ করলে জীবাণুর যে বজ্র পদার্থ এগুলো বের হয়, আর আমাদের কোষগুলো মারা যায়। তখন ওই কোষগুলোর ভিতর থেকেও যে কিছু রাসায়নিক উপাদান বের হয়ে আসে, ওইটার কারণে ওই রাসায়নিক উপাদান যখন শ্বেতকণিকা নিউক্লিয়াসে টাচ করে তখন শ্বেতকণিকা বিরক্ত অনুভব করে। বহিরাগত কেউ আসছে আমার জায়গা দখল করতে, তখন ও হচ্ছে কী করে যে এই যখন তখন ঘনপথ তৈরি করে। ঘনপথ তৈরি করে মানে কি? পায়ের মতো গঠন, তাই না? এরকম ঘনপথ তৈরি করে বাইরের দিকে বের হয়ে চলে আসে, পা বের করে বাইরের দিকে বের হয়ে চলে আসে। তাহলে এরা হচ্ছে ঘনপথ তৈরি করে, মানে ক্ষণস্থায়ী পা। ঘনপথ মানে ক্ষণস্থায়ী পা, ক্ষণস্থায়ী পা বের করে সে বাইরের দিকে চলে আসে। এইটার কথাই বলছে যে প্রক্রিয়া রোগ জীবাণু ভক্ষণ করে, রোগ আক্রমণ প্রতিহত করে। নিউট্রোফিলের অ্যামিবার চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কৌশিজালিকা প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্তরে উপস্থিত হতে পারে। এই প্রক্রিয়াকে ডায়াপোয়েসিস বলে। এটা গুরুত্বপূর্ণ ক্ষয়ের জন্য কোশ্চেন। ডায়াপোয়েসিস কি? দেখো ডায়া মানে রক্তনালী থেকে বের হওয়া। ডায়া মানে রক্তনালী থেকে বের হওয়া। ডায়া মানে হলো রক্তনালী থেকে বের হওয়া। রক্তনালী থেকে বের হওয়া। রক্তনালী থেকে বের হওয়া। ডায়া মানে রক্তনালী থেকে বের হওয়া। রক্তনালী থেকে বের হওয়া। ডায়া মানে কি? রক্তনালী থেকে বের হওয়া। আর ডায়াপোয়েসিস আর পোরস মানে হলো পা। পোরস মানে হলো পা। সিস মানে কি? পদ্ধতি। তার মানে রক্তনালী থেকে বের হওয়ার সময় ক্ষণস্থায়ী পা তৈরি করে, ক্ষণস্থায়ী পা তৈরি করে বের হয়ে চলে আসে। এইটাই হলো ডায়াপোয়েসিস। সিস মানে প্রক্রিয়া বা পদ্ধতি। প্রক্রিয়া বা পদ্ধতি। তাহলে ডায়া মানে থ্রো বা রক্তনালী থেকে বের হওয়া। রক্তনালী থেকে বের হওয়া। এই যে বললাম, এই যে রক্তনালী থেকে পা বের করলো না, পা বের করে তারপরে টিস্যু এখানে চলে গেছে, এখানে জীবাণু আসছে। তাহলে রক্তনালীর ভিতর থেকে পা বের করে বের হয়ে গেছে, এটাকেই বলা হয় ডায়া
ওয়েসিস। এইটুকু পর্যন্ত পড়া ধরবো, আর পড়া না পারলে কিন্তু 5 টাকা জরিমানা। আচ্ছা, তাহলে আগামী দিন এটা পড়া ধরবো, হ্যাঁ।